হরিয়ানার এক সরকারি স্কুলের অলস পিটি টিচার মন্টু, যে তারই স্কুলের কম্পিউটার টিচার নীলুর প্রেমে পড়ে যায়। সবকিছু ঠিকই চলছিল, তবে বিপত্তি ঘটে তখনই যখন সেই স্কুলে একজন যোগ্য এবং ওয়েল ট্রেন্ড পিটি টিচারের এন্ট্রি হয়। মন্টু তো তার চাকরি নিয়েই অনিশ্চয়তায় ভুগতে থাকে। এখন সে কিভাবে এই নতুন পিটি টিচারের সাথে কম্পিটিশন করে নিজের চাকরি এবং সম্মান বাঁচাবে, আর কিভাবেই বা নিজেকে একজন যোগ্য পিটি টিচার হিসেবে প্রমাণ করবে, তাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম ছালাং। প্রথমেই আমাদের ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের একটি সুন্দর সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন মহিলা মন্টু মন্টু বলে কাউকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছে। এরপর আমাদের মন্টুকে দেখানো হয়, যে নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে, তার ঘুম ভাঙার কোনো নামই নেই। তো এতক্ষণ ধরে যেই মহিলাটি মন্টু মন্টু বলে ডেকে যাচ্ছিল, সে হচ্ছে আমাদের মন্টুর মা। আর এই মন্টুই হলো আমাদের আজকের গল্পের মেইন লিড ক্যারেক্টার, যে খুবই অলস প্রকৃতির। তার মা তাকে এতবার ডাকার পরও সে ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। তার মা বলে, তাড়াতাড়ি উঠে পড়, অ্যাসেম্বলি করাতে হবে। তো মন্টু বলে, মা আর 5 মিনিট, আর একটু ঘুমাতে দাও। আর বাচ্চারা তো পিটি অ্যাসেম্বলি করে কি করবে? কথায় আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তাহলে বাচ্চারা তো পিটি করে কি বা করবে? ওদের পড়াশোনাই করতে দাও। আর আমি একটু দেরি করে গেলে কিছুই হবে না, পিটি অ্যাসেম্বলি অন্য কেউ করিয়ে নিবে। তখন তার মা বলে, প্রত্যেক দিন এমন লেট করিস, এখন আর ঘুমাতেই দিব না তোকে। এই বলে সে তার গায়ের উপর থেকে কম্বলটা টেনে সরিয়ে নেয়। মন্টু তবুও তার বিছানা থেকে ওঠে না। সে বিছানাতে শুয়ে শুয়েই তার মার উপর চিল্লাতে থাকে আর বলতে থাকে, মা এটা কি করলে? দরজাটা তো অন্তত লাগিয়ে যাও। তার মা তখন তার সাথে আর কোনো কথাই বলে না, তাকে শুধু বলে, তাড়াতাড়ি নিচে নাম, আমি খাবার রেডি করছি। তারপর দেখানো হয় মন্টুর মা নিচে গিয়ে তার কাজকর্ম সারতে লাগে। সেই সময় তাদের বাসায় এন্ট্রি হয় মিস্টার শুক্লার। তো সে এসেই মন্টুর বাবাকে গ্রিটিংস জানায়। আর তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি মন্টুর বাবা একজন উকিল ছিলেন। তো সে মন্টুর বাবাকে উকিল সাহেব বললেও মন্টুর মাকে আন্টি আন্টি বলে ডাকতে থাকে। তো এই কথা শুনে মন্টুর মা একদম রেগেই আগুন। সে বলতে থাকে, এই বুড়ো বয়সে আমাকে আন্টি কেন বলছেন? ভুলে যাবেন না যে আপনি মন্টুর টিচার ছিলেন। তারপরে বলতে থাকে, আর এখন বুঝতে পারছি মন্টু কেন বিগড়েছে। এই আপনার সাথে থেকে থেকেই আমার মন্টু বিগড়ে গেছে। আর এখন পর্যন্ত ওর বিয়েটাও হচ্ছে না। আপনার সাথে না থেকে যদি অন্য কারোর সাথে থাকতো, তাহলে এতদিনে সে কোনো একটা সাবজেক্টের টিচার হতে পারতো। এই পিটি টিচার হওয়া লাগতো না তার। আপনি নিজে তো সিঙ্গেল, এখন আমার ছেলেটাকেও চিরকুমার বানিয়ে রাখবেন। তখন শুক্লা বলতে থাকে, আরে আমি সিঙ্গেল কোথায়, আমি তো বিধবা। তখন মন্টুর বাবা বলে, ওটা বিধবা হবে না, ওটা বিপত্নিক হবে। তখন শুক্লা বলে, ওই তো যাই হোক। তো তারা এসব কথা বলতে বলতেই মন্টু উপর থেকে নিচে নেমে আসে। সে এসেছিল হাফ প্যান্ট পরে, আর তাকে এমন অবস্থায় শুক্লা দেখে জিজ্ঞেস করে, আজকেও হাফ প্যান্ট? স্কুলে তো অন্তত ঠিক মতো যাওয়া শেখো। তখন মন্টু বলে, আরে আপনি বুঝবেন না, হাফ প্যান্ট কেন পরি, এতে খরচ বাঁচে। তো তারা এইসব নিয়ে মজা করছিল। তখনই আবার মন্টুর বাবা ডিকশনারি নিয়ে আসে আর বলতে থাকে, এই দেখো, এখানে লেখা আছে, যার বউ মারা গিয়েছে তাকে বিপত্নিক বলে, আবার যার বউ ভেগে গিয়েছে তাকেও তাই বলে। তখন শুক্লা বলতে থাকে, এক মিনিট, বউ ভেগে গিয়েছে এটা কোথায় লেখা আছে? তখন মন্টুর বাবা বলতে থাকে, সব কথা বইতে লেখা থাকে না, মাথায়ও থাকে, বুঝেছ? তখন শুক্লা রাগ হয়ে মন্টুর মাকে ডাকতে থাকে, আন্টি জি, আমাদের পরোটাটা রেডি করে দিন, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই আন্টি কথা শুনে আবারও মন্টুর মা রেগে যায়, কবে যে আমি তোমাকে মেরে দিব। তখন মন্টু বলে, মা প্রতিদিনে তো বলো মারবে মারবে, কিন্তু একদিনও তো মারো না। তখন মন্টুর মা বলে, একদিন সত্যিই মেরে দিব। তো এমন দুষ্টামি করতে করতেই মন্টু আর শুক্লাজি তাদের স্কুলের জন্য রওনা দেয়। তো স্কুলে পৌঁছেই মন্টু চলে যায় প্রিন্সিপালের রুমে। সে কিছু না বলেই হুট করে প্রিন্সিপালের রুমে ঢুকে যায়। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, মন্টু এটা কেমন হলো, কিছু না বলেই কেন ঢুকে গেলে? তখন মন্টু আবারও বাইরে যায়। এরপর বাইরে থেকে বলতে থাকে, ম্যাম গুড মর্নিং, আমি কি আসতে পারি? তখন প্রিন্সিপাল ম্যাম বলে, ঠিক আছে এখন আসো। তারপর সে বলতে থাকে, প্রতিদিন এত দেরি করে আসলে হবে? তোমার স্যালারি কিন্তু কাটা যাবে। তখন মন্টু বলতে থাকে, ঠিক আছে তাহলে কেটে দিন, আমার আজকে ছুটি, আমি চলে গেলাম। তখন প্রিন্সিপাল বলতে থাকে, আচ্ছা এদিকে আসো, কোথাও যেতে হবে না, তোমার অলরেডি অনেক দিন ছুটি নেওয়া হয়ে গেছে, দেখবে এরপর তোমার স্যালারিও কেটে নিবে। তখন মন্টু বলতে থাকে, আপনি একটু ম্যানেজ করে নিবেন, আপনি এমন বললে হবে? আমি কেন ছুটি কাটিয়েছি সেটা তো আপনিই ভালো জানেন, সব তো আপনার কাজই করেছি আমি, তাই না? আপনার গাড়িতে পেট্রোল ভরা, আপনার এটা করে দেওয়া ওটা করে দেওয়া। তখন প্রিন্সিপাল বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছি, আমি দেখি কিভাবে ম্যানেজ করা যায়। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি মন্টুর সাথে প্রিন্সিপাল
ম্যাডামের অনেক ভালো একটা সম্পর্ক। আসলে মন্টু এই স্কুলেই পড়াশোনা করেছে, তো সে অনেক কিছু করতে গিয়েও করতে পারেনি, শুধুমাত্র তার অলসতার জন্য। তার কষ্ট করতে একদমই ভালো লাগে না, তাই তার বাবা কোনো মতে বলে কয়ে তার এখানে একটা চাকরি পাইয়ে দিয়েছে। এরপরও সে এখানে ফাঁকিবাজি করেই কাটায়। যাই হোক, তো এরপর দেখা যায় শুক্লা আর মন্টু মিলে স্কুলের বাইরের গ্রাউন্ডে বসে বসে চা খেতে খেতে গল্প করতে থাকে। তখনই একটা ছেলে এসে মন্টুকে বলে, স্যার এই বলটা ফেটে গিয়েছে, নতুন বল লাগবে। তখন মন্টু দেখে কতগুলো বাচ্চা তাদের নিজেদের মতোই পড়াশোনা করছে। তাদের মধ্য থেকেই একজনকে মন্টু ডাকে আর বলে, এত পড়ে কি করবি, একটু খেলাধুলা করলেও তো পারিস, এত পড়লে কয়দিন পরে এই চশমার জায়গায় দূরবীন লাগবে। তখন এই ছেলেটা বলে, স্যার এখন যদি এই পড়া কমপ্লিট করে নেই তাহলে বাসায় যেয়ে সামনের সিলেবাসগুলো শেষ করতে পারবো। তো এই কথা শুনে মন্টু তার কাছে আসা ছেলেটাকে বলে, শুনলি তো কি বললো, ওদের মতো একটু পড়াশোনা করতে শেখ, সারাদিন শুধু খেলাধুলা, নতুন বল লাগবে, যা এখান থেকে। তো এই ছেলেটা যখন চলেই যাবে তখনই সে আবারও জিজ্ঞেস করে, আচ্ছা শোন বাবলু কোথায়? তো ছেলেটা জানায়, বাবলু তো ওই দিকে আছে, পিঙ্কি যেখানে সেখানে। মন্টু বলে, কি যে শুরু করেছে এরা। যাই হোক, তো এরপর শুক্লাকে বলে, চলুন আমরা একটু ক্রিকেট খেলে আসি। তো মন্টু বল করতেই যাবে তখন আরেকজন টিচার এসে মন্টুকে বলে, স্যার আমার সিলেবাস এখনো অনেক বাকি, তাই আপনার পিরিয়ডটা যদি দিতেন তাহলে আমি একটু বেশি করে পড়িয়ে আমার সিলেবাস শেষ করতে পারতাম। মন্টু তো এমনিতেই ফাঁকি মারতে চায়, আর এই সুযোগ কি আর সে ছাড়ে? তাই সে তাকে বলে, ঠিক আছে ঠিক আছে, আপনার যত খুশি আপনি ক্লাস করান, কোনো সমস্যা নেই। এরপর দেখা যায় শুক্লা আর মন্টু মিলে তাদের এক বন্ধুর দোকানে আসে ছোলা পুরি খাওয়ার জন্য। তো তারা খেতে খেতেই মন্টুর কাছে কল আসে, আর তখনই সে সবকিছু রেখে দৌড়ে সবজি বাজারে গিয়ে পৌঁছায়। আর সেখানে দেখে অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছে, তারা সবাই মিলে বাবলুকে ঘিরে ধরেছে। তখনই মন্টু তাদের সবার মাঝখানে যায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন তারা বলে, তোমার ভাই আমাদের মেয়ের সাথে উল্টোপাল্টা করছে। তো এখানে আমরা বুঝতে পারি বাবলু হচ্ছে মন্টুর ভাই। তো যাই হোক, মন্টু তাদেরকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, বাচ্চা ছেলে, ছেড়ে দিন না, এমন করতেই পারে, পরে ঠিক হয়ে যাবে। তো তারা মন্টুর কোনো কথাই শুনতে চায় না। এর মধ্যে হঠাৎ করেই কেউ একজন মন্টুর গালে চড় মেরে দেয়, আর এতে তো মন্টুর মেজাজি গরম হয়ে যায়, তাই সেও তাদের সাথে মারামারি করতে শুরু করে দেয়। তো অনেকক্ষণ মারামারির পর সবাই শান্ত হয়। এরপর মেয়ের বাড়ির লোকজন শুক্লা আর মন্টু মিলে কথাবার্তা বলতে থাকে। মন্টু বলে তার ভাই আর এরকম কখনোই করবে না। তো এইভাবে কথাবার্তা বলে কোনো মতে সেই ব্যাপারটাকে সামলায়। এরপর বাড়ি ফিরে আসে। রাতে দেখা যায় তারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো মন্টুর মা এসে তাদেরকে রুটি দিতে দিতে বলতে থাকে, আমার মনে হয় এভাবে রুটি বেলতে বেলতেই আমার মরে যেতে হবে। সে আসলে মন্টুকে বিয়ে করার কথা বলছিল। আজ পর্যন্ত মন্টুর জন্য অনেক মেয়েই দেখা হয়েছে, কিন্তু কাউকেই মন্টুর পছন্দ হয় না। তো মন্টুর বাবা বলে, রবিবার আমরা একটা মেয়েকে দেখতে যাব, তাদেরকে কথা দিয়ে রেখেছি। তো মন্টু বলে, বাবা এইভাবে কি বিয়ে হয়? আগে তো সেই মেয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক হতে হবে, তাই না? একজনকে জানি না শুনি না হুট করে বিয়ে করা যায়? তখন মন্টুর বাবা বলে, ঠিক আছে তাহলে আর কি করার, তাহলে তাদেরকে বলবো যে আপনার মেয়েটিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমাদের ছেলে তাকে দেখে শুনে তার সাথে সম্পর্ক ভালো করে তারপরেই বিয়ে করবে। তো এই কথা শুনে মন্টু বলে, সত্যি বাবা, তুমি সত্যি ওই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? তখন মন্টুর বাবা বলে, গাধা একটা, এমন কখনো হয় নাকি? তখন মন্টুর মা এসে মন্টুর গায়ে মেরে বলে, শোন, রবিবার তোকে মেয়ে দেখতে যেতেই হবে, আমি আর কিচ্ছু জানি না। তখন মন্টু বলে, রবিবার আমি কোনোভাবেই যেতে পারবো না, আমি অনেক ব্যস্ত। এই বলে সে বের হয়ে যায়। তখন তার বাবা বলতে থাকে, কি এমন কাজ তোর যে এত ব্যস্ততা? এরপর দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কিছু পোস্টার লাগানো হয়েছিল দেয়ালে। তো রাতের বেলা কেউ একজন ওই সব পোস্টারগুলোতে কালি লাগিয়ে দেয়। এরপরে চলে আসে রবিবার, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। দেখা যায় সব কাপলরা পার্কে ঘুরে বেড়াচ্ছে, তাদের মতো সময় কাটাচ্ছে। তো এর মধ্যেই মন্টু তার গ্যাং নিয়ে সেই জায়গায় এসে উপস্থিত হয় আর সব কাপলদেরকে হেনস্থা করতে থাকে। তো এই ছিল মন্টুর অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, আর এই কারণেই সে মেয়ে দেখতে যেতে পারেনি। এতদিন ধরে মেয়ে দেখে দেখে কোনোভাবে বিয়ে না হয় সে এখন সব কাপলদের উপর এমনভাবে অত্যাচার চালায়। তো তাদের মধ্যেই একটা কাপল ছিল বয়স্ক। তো সেই কাপলের মধ্যে লোকটার থেকে মহিলাটার বয়স বেশ খানিকটা কম ছিল। তো মন্টুর চোখ যায় তাদের উপর, তাই সে তার গ্যাং নিয়ে সোজা তাদের কাছে চলে আসে আর বলতে থাকে, কি আঙ্কেল, এই বয়সে একটা মেয়েকে তুলে এনেছেন আর এইভাবে পার্কে ঘোরাঘুরি করছেন? তখন ওই লোকটা বলে, আরে উনি আমার স্ত্রী। তখন মন্টু বলে, আপনার স্ত্রী না অন্য কারো? আপনার লজ্জা লাগে না এভাবে পার্কের মধ্যে অন্য একজনের বউকে নিয়ে ঘোরাঘুরি করতে? তখন ওই লোকটা বলে, আরে কি বলছে এসব, ও আমারই স্ত্রী, তবে ও আমার থেকে 10 বছরের ছোট।
তখন মন্টু বলে, কি প্রমাণ আছে আপনার কাছে? তখন ওই লোকটা বলতে থাকে, প্রমাণ আমাদের নিজেদের মেয়ে। তখন মন্টু বলে, ঠিক আছে, আগে কথা বলিয়ে দিন, তারপর বিশ্বাস করব। তো সে তার মেয়েকে কলও দেয়। তার মেয়ের কথা শুনেও মন্টু বিশ্বাস করে না যে এরা হাজবেন্ড ওয়াইফ, তাই তাদের ছবি তুলে সোজা পেপারেই ছাপিয়ে দেয়, যেন সে কি একটা মহৎ কাজ করে ফেলেছে। তো শুক্লাও তাকে অনেক প্রেজ করতে থাকে তার এই কাজের জন্য, বলতে থাকে, তুমি তো এই সমাজটাকে সুন্দর করে তুলবে দেখছি। তো এইসব শুনে মন্টু তো একদম গলে যায়। তারা এসব নিয়ে কথাবার্তা বলছিল, তখনই প্রিন্সিপাল ম্যাম একজন নতুন টিচারকে নিয়ে আসে টিচার্স রুমে, আর সে একে একে সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু মন্টুর দিকে সে তেমন পাত্তাই দেয় না। তখন মন্টু নিজেই তার দিকে ইশারা করে বলতে থাকে, ম্যাডাম আমাকে পরিচয় করিয়ে দিন। তখন প্রিন্সিপাল ম্যাডাম তাকে বলতে থাকে, আর এই হলো আমাদের পিটিআই টিচার মন্টু। তো মন্টু বলে, মন্টু না ম্যাম, মাহেন্দার। তো প্রিন্সিপাল ম্যাডাম বলে, হ্যাঁ মাহেন্দার। আর এই হচ্ছে আমাদের নতুন টিচার নীলু, সে আজকে থেকে বাচ্চাদের কম্পিউটার ক্লাস নিবে। তো সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে প্রিন্সিপাল ম্যাডাম সেখান থেকে চলে যায়। তখন মন্টু বলতে থাকে, কম্পিউটার ক্লাস নিবেন, খুবই ভালো। তখন শুক্লাজি মন্টুর ইমপ্রেশন বাড়ানোর জন্য সেই পেপারে দেওয়া ছবিটি সম্পর্কে বলতে থাকে, আর বলতে থাকে, আরে মন্টু, এই পেপারে দেখা যাচ্ছে তোর ছবি। এইসব বলে তাকে নিয়ে প্রশংসা করতে থাকে, আর ওই পেপারটা এনে নীলুর কাছে দেয়। তো নীলু তখন পেপারটা হাতে নিয়ে হাসে আর বলতে থাকে, কি সুন্দর লাগছে তাই না আমার মা বাবাকে। তো তার মুখ থেকে এই কথা শুনে মন্টু আর শুক্লাজির তো হাওয়াই উড়ে যায়। এরপর তারা আর কি বলবে। নীলিমা অর্থাৎ নীলু তাদেরকে হাজারটা কথা শুনিয়ে দেয়। তো মন্টুর তো একদমই মুখ বন্ধ হয়ে যায়। সে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এরপর বাইরে এসে সে যখন নীলুকে দেখে যে সে চলে যাচ্ছে, তখন সে নীলুর পিছন পিছন যায় আর নীলুকে ডেকে তার কাছে ক্ষমা চায়। তো নীলু তো তাকে ক্ষমা করেই না, বরং উল্টো তাকে আরো অনেক বেশি অপমান করে সেখান থেকে চলে যায়। তখন শুক্লাজি মন্টুকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর মন্টুকে বলতে থাকে, তোর কোনোই দোষ নেই, তাই এগুলো ভেবে মন খারাপ করিস না। তখন মন্টু উল্টা শুক্লাজিকে বলতে থাকে, হ্যাঁ আমাদের তো দোষ নেই, দোষ তো তাদের, তাই না? আমি তো তার মা বাবার সম্মান নষ্ট করেছি, তো এখানে তো আমার দোষ নেই। আসলে সে এসব বলে শুক্লাজিকে এটাই বুঝাতে চাচ্ছিল যে মন্টুরা আসলেই কাজটা ঠিক করেনি। তো এইসব বলে সে শুক্লাজির সাথে একটু খারাপ ব্যবহার করে। তো শুক্লাজি বলে, আমার সাথে এমন কেন করছিস? আমি তো তোকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্যই এতগুলো কথা বলছিলাম। তখন মন্টু বলে, শুক্লাজি মোরাল সাপোর্টের দরকার নেই, শুধু এটা জেনে রাখুন ওরা ঠিক আর আমরা ভুল, আমাদের এমন কাজ করা মোটেই উচিত হয়নি। তো শুক্লাজি তো মন্টুর এমন পরিবর্তন দেখে একদমই অবাক হয়ে যায়, তাই সে আর কিছুই বলতে পারে না। তো পরদিন দেখা যায় নীলু তার স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিল। সেই সময় আবারও মন্টু এসে তার ক্লাসে হাজির হয়। সে তার সাপোর্টে কিছু কথা বলতে যায়, কিন্তু নীলু উল্টো তাকেই সবার সামনে অপমান করে তার ক্লাস থেকেই বের করে দেয়। বেচারা মন্টুর সরি তো কোনোভাবেই নীলু একসেপ্ট করছিল না। যাই হোক, তো টিফিনের সময় মন্টু গ্রাউন্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে তুলে তার টাইম পাস করছিল। তখনই সে খেয়াল করে সেখানে নীলু এসে বসেছে আর সে তার টিফিন করছিল। তখনই মন্টু একটু ভাব নিতে যায় আর তার স্টুডেন্টদেরকে বলে, এগুলো কি খেলছো, দাও আমার কাছে দাও, আমি শিখিয়ে দিচ্ছি। তো এরপর তার স্টুডেন্টকে বল করতে বললে সে প্রথমে তো ছক্কা মারে আর খুবই ভাব নেয়। আর সে যে এগুলো নীলুকে দেখিয়ে দেখিয়ে করছিল এই সবই নীলু বুঝতে পারে। তো সে বসে বসে এই সব দেখছিল। তো যখন সেকেন্ড টাইম ওই স্টুডেন্ট বল করে তখনই মন্টু আউট হয়ে যায় আর তার সব ভাব তো একদমই শেষ হয়ে যায় নীলুর সামনে। কিন্তু তাও সে দমে না গিয়ে তার স্টুডেন্টকে বলতে থাকে, এই তো গুড, আমি তোদেরকে অনেক ভালো শিখিয়েছি, এভাবেই খেলতে হবে। এই বলে টলে সে ব্যাট দিয়ে ওইখান থেকে কেটে পড়ে আর এই সবই নীলু দেখে হাসতে থাকে। তো একটু পর সে উঠে মন্টুর পাশে এসে দাঁড়ায়। তখন মন্টু বলতে থাকে, আসলে আমি ইচ্ছা করেই আউট হয়ে গিয়েছি স্টুডেন্টদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য। তখন নীলু স্টুডেন্টদের সামনে তাকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তো মন্টু এতেও অনেক খুশি হয়ে যায়, কারণ যত যাই হোক নীলু যে তাকে নোটিস করেছে এটাই তার জন্য অনেক। তাই সে খুশিতে একদম দিশেহারা হয়ে যায়। আর এরপর থেকেই সে প্রতিদিন নীলুকে স্টক করতে থাকে। নীলু যেখানেই যায় সেখানেই পৌঁছে যায় মন্টু আর তাকে দেখতেই থাকে। আর এগুলো প্রথমে নোটিস না করলেও পরে গিয়ে নীলুও নোটিস করে। তো এরপর একদিন নীলু তার ক্লাস শেষে বের হচ্ছিল, তখনই একটা বাচ্চার সাথে ধাক্কা লেগে তার বইগুলো পড়ে যায়। সেই সময় সেখানে মন্টু উপস্থিত ছিল, তাই সে দ্রুত তার বইগুলো উঠিয়ে তার হাতে দিতে লাগে আর তাকে বলতে থাকে, নীলুজি আপনার সাথে একটু কথা ছিল। তখন নীলু বুঝতে পারে যে সে কি বলবে।
বলবে, তাই সে বলতে থাকে, কি বলতে চাও? আমাকে সরি বলতে চাও? নিজের ভুল বুঝতে পেরেছো? এরপর আর কখনো এমন করবে না? তো এই সব কথাতেই মন্টু হ্যাঁতে হ্যাঁ মিলায়। আর সব শেষে নীলু বলে, এখন কি ফ্রেন্ডও হতে চাও? তখন মন্টুও মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। তখন নীলু বলে, ঠিক আছে, ড্রিঙ্ক করাবে আমাকে? তো এই কথা শুনে তো মন্টুর খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে তখন মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাওয়াবো। তখন নীলু তাকে ঠিক 6টার সময় দেখা করতে বলে সেখান থেকে চলে যায়। মন্টু তো খুশিতেই আটখানা। তো এরপর দেখা যায় মন্টু বাড়ি এসে অনেক সুন্দরভাবে রেডি হয়ে নেয়। আর যখনই বাইক নিয়ে বের হতে যাবে সে খেয়াল করে তার বাইকের পেছনের সিট নেই। তাই সে তার মাকে এসে বলে, মা পেছনের সিট নেই, সেটা কোথায় আছে আমাকে বলো, আমি লাগিয়ে নিচ্ছি। তার মা বলে, এটা তো তোর বাবা জানে। তো মন্টু আর তার মা এসে তার বাবাকে জিজ্ঞেস করতে থাকে ওই সিটটা কোথায়। তো তার বাবা শেভ করতে করতে বলে, ওই সিট তো আমি খুলে ফেলেছি। তো মন্টু বলে, আমি জানি খুলে ফেলেছো, এখন অন্তত বলো কোথায়, আমি সেটা লাগাবো। তখন তার বাবা জিজ্ঞেস করে, ওই সিট দিয়ে তুই কি করবি? তখন মন্টু বলে, আরে বাবা আমি একজনকে আমার সাথে নিয়ে যাব। তখন মন্টুকে তার বাবা বলতে থাকে, যাকে নিয়ে যাবি তাকে বল বালিশ নিয়ে আসতে, পিছনে বালিশ দিয়ে বসে বসে যাবে, সমস্যা কি? তখন মন্টু বলে, এসব কি বলছো বাবা, তাকে এটা কিভাবে বলি? তখন তার বাবা ইশারা দিয়ে বলে, কে? তখন মন্টু বিরক্ত হয়ে যায় আর বলে, আরে কে সেটা পরে বলবো, এখন অন্তত সিটটা তো দাও। তো এরপর সে নিচে এসে সিট তো বের করে দেয়, কিন্তু সেটার অবস্থা ছিল একদমই নাজেহাল। ইঁদুর খেয়ে ওই সিটের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। তাই সে আর কি করবে, শেষমেশ তার বাইকের পিছনে একটি বালিশ বেঁধেই সেটা নিয়ে যায়। আর যখন সে নীলুর কাছে গিয়ে পৌঁছায়, নীলু ওই বালিশ দেখে তার দিকে তাকায়। তখন মন্টু বলতে থাকে, কি করব বলো, একটা বেয়াদব ইঁদুর সিটই খেয়ে ফেলেছে। তখন নীলু হাসতে থাকে। এরপর যখন সে বাইক স্টার্ট দিতে যায় সেটা কোনো মতে স্টার্ট নিচ্ছিল না। তখন সে নীলুকে বলে, তুমি কি দয়া করে একটু ধাক্কা দিবে? নীলু তখন এই সব দেখে হাসবে না কি করবে কিছুই বুঝতে পারে না। তো আর কোনো উপায় না থাকায় তাকে বাধ্য হয়েই বাইকটা ঠেলতে হয়। এরপর দেখা যায় তারা দুজন মিলে চলে এসেছে ড্রিঙ্ক করতে। তো মন্টু দেখা যায় শুক্লাজি আর তার বন্ধুকে বলে কোনো এক গোপন জায়গায় তাদের ড্রিঙ্ক করার ব্যবস্থা করে। কিন্তু নীলু এটা এসে দেখে তাকে জিজ্ঞেস করে, তোমরা কি সবসময় এখানেই ড্রিঙ্ক করো? তো মন্টু বলে না। তখন নীলু বলে, তাহলে অন্য কোথাও নিয়ে চলো, খোলা জায়গায়, আমি এরকম বদ্ধ জায়গায় ড্রিঙ্ক করতে পারবো না। তো এরপর তারা একটা ছাদে এসে বসে আর সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে। আর তারা সবাই একে অপরের সাথে কথা বলতে থাকে। আর মন্টু তো তার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল কিভাবে নীলুকে ইমপ্রেস করা যায়। তবে নীলু তো তার সব চাপাবাজি ধরে ফেলে। তবে হ্যাঁ, সেও হয়তো মন্টুকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, তো ড্রিঙ্ক করা শেষে মন্টু তাকে তার বাড়ি পৌঁছে দেয়। এরপর সে বাড়ি গিয়ে শুয়ে থাকলে তখন তার ভাই বাবলু এসে তাকে কিছু জ্ঞান দিতে থাকে। তখন মন্টু বলে, এই পড়াশোনায় মনোযোগ দে, আমাকে জ্ঞান দিতে চলে এসেছে। তখন বাবলু বলে, সময় থাকতে থাকতে তাকে তোমার মনের কথা বলে দাও, না হলে দেখবে কখন কে এসে তোমার নীলুকে উড়িয়ে নিয়ে চলে যাবে। কিন্তু মন্টু তো তার কথায় কোনো পাত্তাই দেয় না, সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালবেলা দেখা যায় মন্টু আর শুক্লাজি যখন স্কুলে আসে তখন তারা দেখে স্কুলে নতুন স্পোর্টস টিচার চলে এসেছে। তাকে দেখে মন্টু অবাক হয়ে যায়। সে শুক্লাজিকে বলতে থাকে, স্পোর্টস টিচার তো আমি, তো এ কোথা থেকে চলে আসলো? তো তখনই প্রিন্সিপাল ম্যাডাম তাদের দুজনকেই ডেকে পাঠায়। তাই মন্টু দ্রুত ওই লোকটার পেছন পেছন প্রিন্সিপাল ম্যাডামের রুমে গিয়ে পৌঁছায়। তখন প্রিন্সিপাল ম্যাডাম মন্টুর সাথে এই লোকটার পরিচয় করিয়ে দেয়। এর নাম সিং। তো সে মন্টুকে জানায়, আজকে থেকে তুমি মিস্টার সিংকে অ্যাসিস্ট করবে। তো মন্টু বলে, অ্যাসিস্ট কেন? এই স্কুলের স্পোর্টস টিচার তো আমি, তাহলে আমি অ্যাসিস্ট কেন করতে যাব? তখন প্রিন্সিপাল ম্যাডাম বলতে থাকে, কারণ মিস্টার সিং অনেক বেশি কোয়ালিফাইড, সে অনেক ভালো একটা ইনস্টিটিউট থেকে ডিগ্রি অর্জন করে বের হয়েছে। তখন মিস্টার সিং মন্টুকে জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে পাশ করেছেন? তখন প্রিন্সিপাল ম্যাডাম বলে, ও তো আমাদের এই স্কুল থেকেই পাশ করেছে, ওর বাবা বলল ভ্যাকেন্সি থাকলে এখানে ওকে ঢুকিয়ে দিতে, তাই আমি ঢুকিয়ে দিলাম। তো এটা শুনে মিস্টার সিং মন্টুকে একটু টিটকারি মারতে থাকে, যেটা মন্টুর একদমই সহ্য হয় না। তো তখন সে প্রিন্সিপাল ম্যাডামকে বলতে থাকে, আমি কি আপনার সাথে 2 মিনিট একা কথা বলতে পারি? তখন মিস্টার সিং তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন মন্টু প্রিন্সিপাল ম্যাডামকে বলতে থাকে, ম্যাডাম এগুলো কি? আপনি আমার জায়গায় আরেকজন স্পোর্টস টিচারকে কেন নিয়ে আসলেন? তখন ম্যাডাম বলে, এটা আমি করিনি, গভর্নমেন্ট থেকে স্পোর্টসের এই ব্যাপারটাকে অনেক বেশি সিরিয়াস ভাবে নেওয়া হয়েছে, এটাকে এখন কম্পালসারি করে দেওয়া হয়েছে, তাই আমাদেরও একজন ভালো স্পোর্টস টিচার লাগবে। আর এই স্পোর্টসের স্টুডেন্টরা ভালো করতে পারলে আমাদের স্কুলের
স্কুলের সুনাম আরো বাড়বে। আর তাছাড়া তোমার চাকরি তো আর নিয়ে নেওয়া হয়নি, আর যেই বেতন পেতে সেটাই পাবে, তাহলে তো টেনশন কিসের। তো তারপরও মন্টুর এসব ভালো লাগে না, তাই সে প্রিন্সিপাল ম্যাডামের সাথে রাগ দেখিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। তো এর পর দিন সে যখন স্কুলে আসে সে নীলুকে খুঁজতে থাকে। তো সে দেখতে পায় নীলু মিস্টার সিং এর সাথে কথা বলছে। এটা দেখে তো তার আরো রাগ হয়, তাই সে সোজা চলে যায় তাদের কথার মাঝখানে। তখন নীলু তাকে জানায় মিস্টার সিং তার কলেজের সুপার সিনিয়র ছিল। তো এইসব বলে সে মিস্টার সিং এর সাথে খুব হেসে হেসে কথা বলতে থাকে, যা মন্টুর একদমই সহ্য হয় না। তো সে নীলুকে জানায় আজকে যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে একটু দেখা করো। নীলু বলে ঠিক আছে। তো এরপর নীলু যখনই বাড়ি ফিরতে যাবে সিং এসে বলে চলো তোমাকে লিফট দেই। নীলুও তখন হাসি মুখে তার সাথে চলে যায়। তো মন্টুর আর কিছুই বলার থাকে না। যাই হোক, তো বিকাল বেলা তারা দুজন একসাথে দেখা করে। এরপর সে নীলুকে একটি গয়নার দোকানে নিয়ে যায় আর তাকে বলে সে তার মায়ের জন্য একটা রিং কিনবে। আর তার মায়ের হাতের সাইজ নীলুর হাতের সাইজের মতোই, কিন্তু নীলু তো বুঝতে পারে সে এই রিং নীলুর জন্যই কিনতে চাচ্ছে। তাই সে তাকে বোঝায় আর বলে তুমি তো বলেছিলে তুমি চাকরিটাই ছেড়ে দিবে, তাই বলছি এই চাকরি ছেড়ো না, মিস্টার সিংকে অ্যাসিস্ট করো, দেখবে ভালো কিছুই হবে। আর সে তাকে এটাও বলে দেয় যে আগে নিজের চাকরিটা ঠিকঠাক মতো করো, তারপর রিং কেনা যাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। তো পরদিন মন্টু স্কুলে যেয়ে প্রিন্সিপাল ম্যাডামকে বলে আপনি যা বলবেন আমি তার জন্য রেডি আছি, আমি মিস্টার সিংকে অ্যাসিস্ট করব। তো এরপর থেকে মিস্টার সিংকে অ্যাসিস্ট করতে থাকে মন্টু, কিন্তু মিস্টার সিং তাকে বিভিন্ন ভাবে বোঝাতে থাকে যে সে আজ পর্যন্ত বাচ্চাদেরকে যা যা শিখিয়েছে সেই সবই ভুল। আসলে সে তাকে ইনডিরেক্টলি হিউমিলিয়েট করছিল। তো এরপর সে বাবলুকেও টার্গেট করে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে মন্টুকে। তো বাবলুকে এইভাবে টর্চার করতে দেখে মন্টুর রাগ হয়ে যায়, তাই সে এসে মিস্টার সিংকে বাবলুর উপর থেকে সরিয়ে দেয় আর তাকে বলতে থাকে প্রবলেম আমার সাথে তাই না, তাহলে আমার সাথে লড়ো, বাচ্চার সাথে কি। তো এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর এই ব্যাপারটা চলে যায় প্রিন্সিপাল ম্যাম পর্যন্ত। তখন সে মন্টুকে বলে মন্টু মিস্টার সিং এর কাছে মাফ চাও। তো মন্টু বলে ম্যাডাম এই চাকরিটা আমার অনেক প্রিয়, কিন্তু তার থেকেও বেশি প্রিয় আমার সম্মানটা। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে সন্ধ্যাবেলা সোজা নীলুদের বাড়ি গিয়ে পৌঁছায় নীলুর সাথে কথা বলার জন্য। তখন নীলুর বাবা দরজা খুলেই মন্টুকে দেখে তার রাগ হয়ে যায়, কারণ মন্টু সেদিন তাদের সাথে যা করেছে এরপরে স্বাভাবিকভাবেই তার বাবা তার উপর রেগে থাকবে। তাই সে মন্টুকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু মন্টু বলে প্লিজ আমাকে একটু নীলুর সাথে কথা বলতে দিন। তো এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেলে তার মধ্যেই নীলু আসে আর নীলু এসে তার বাবাকে সামলায় আর বলে প্লিজ বাবা ভেতরে যাও, আমি কথা বলছি। তো নীলুর বাবা আর মা ভেতরে গেলে নীলু তার সাথে কথা বলে। তখন মন্টু বলতে থাকে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে চাই। তখন নীলু বলে এত সহজ সবকিছু। তখন মন্টু বলতে থাকে আমি তোমার জন্য এতদিন ধরে ওই মিস্টার সিং এর সবকিছু সহ্য করে এসেছি, তোমার আর কি লাগবে বলো, বাড়ি গাড়ি চাকরি কি লাগবে, আমি সব এনে দিচ্ছি, তাও তুমি আমার সাথে চলো। তখন নীলু বলে ও তুমি এতদিন এই সবকিছু আমার জন্য করেছো, ঠিক আছে তাহলে তোমার আর এসব কিছুই করতে হবে না, সব ছেড়ে দাও, আর পারলে আমাকেও ছেড়ে দাও। তখন মন্টু বলে ঠিক আছে। তো এই সময় এদের দুজনের মধ্যে বেশ মনোমালিন্য হয়। এরপর মন্টু বাড়ি ফিরে আসে। তখন তার বাবা তার মন খারাপ দেখে তার সাথে ড্রিঙ্ক করতে আসে আর তাকে বলতে থাকে একটাই কি চাকরি নাকি, আরো কত চাকরি আছে, ছেড়ে দে এটা। তখন মন্টু বলতে থাকে ছেড়ে দিব, আজ পর্যন্ত সবই তো ছেড়ে দিয়েছি, ক্রিকেট ছেড়েছি, দৌড়ানো ছেড়েছি, এমনকি ল পড়াও ছেড়ে দিয়েছি ভয়ে, আর এখন এটাও ছেড়ে দিব। তো এই সব কিছু নিয়ে মন্টু অনেক ডিপ্রেসড হয়ে যায় আর কাঁদতে থাকে। এরপর সে তার বাবাকে আর কিছু না বলেই সেখান থেকে উঠে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে পরের দিনের স্কুলের দৃশ্য দেখানো হয়। তো আজকে মন্টুর ভিতর আলাদাই একটি জোশ চলে আসে। সে সোজা প্রিন্সিপালের রুমে গিয়ে প্রিন্সিপালকে বলতে থাকে ম্যাডাম আপনার মতে তো এই মিস্টার সিং একজন পারফেক্ট স্পোর্টস টিচার, কিন্তু আমার মনে হয় আমাদের কম্পিটিশন করা উচিত। আপনি যে কোনো 3টা খেলা নির্বাচন করুন, আর এই 1 মাস ধরে আমরা 2 দলে ভাগ হয়ে স্টুডেন্টদেরকে ট্রেনিং দিব, আর 1 মাস পর আমাদের মধ্যে কম্পিটিশন হবে, আর তখন যে জিতবে সেই এখানকার টিচার হয়ে থাকবে। তো প্রিন্সিপাল তার কথা মানতে চায় না। সেখানে শুক্লাজি আর মিস্টার সিংও ছিল। তো শুক্লাজি তাদেরকে বলে তোমরা দুজন বাইরে যাও, প্রিন্সিপাল ম্যামের সাথে আমার কিছু কথা আছে। তো এরপর সে প্রিন্সিপালকে বলে 18 বছর আগে কিন্তু এই চেয়ার আমি তোর জন্য ছেড়ে দিয়েছিলাম, কেউই চায়নি তুই প্রিন্সিপাল হ, কিন্তু তোর মধ্যে আত্মবিশ্বাস ছিল, আর এটা আমিও বিশ্বাস করতাম, সেজন্যই তোকে সুযোগ দিয়েছি, কারণ তখন আমার জীবনে অনেক ঝামেলা চলছিল, তাই এই সবকিছু ছেড়ে আমি তোকে জায়গা করে দিয়েছিলাম। তাহলে আজকে কেন তুই মন্টুকে একটাবার সুযোগ দিচ্ছিস না? তো এরকম অনেক কথা বলে সে প্রিন্সিপাল ম্যাডামকে মানিয়েই নেয়। এরপর তারা 3টা খেলা সিলেক্ট করে, বাস্কেটবল, 400 মিটারের দৌড় আর কাবাডি। তো এরপর কথাবার্তা শেষে মিস্টার সিং যখন চলে যাচ্ছিল তখন শুক্লা
শুক্লাজি আর মন্টু এসে তাকে থামায়। আর শুক্লাজি মিস্টার সিংকে বলতে থাকে, আপনি কি ভেবেছিলেন বাইরে থেকে এসে আমাদের মান সম্মান, আমাদের চাকরি সব নিয়ে চলে যাবেন? সেটা হচ্ছে না, আমরাও দেখিয়ে দিব আমরা কি জিনিস। তখন মিস্টার সিং তাদেরকে টিটকারি মেরে বলতে থাকে, নিজের এলাকাতে তো কুকুরও নিজেকে বাঘ মনে করে। তখন মন্টু তার সামনে এগিয়ে আসে আর বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, আর আমরা তো বাঘই, আর আপনাকেও দেখিয়ে দিব যে বাইরে থেকে আসা বাঘও আমাদের এলাকায় এসে কুকুর হয়ে যায়। তো এইসব কথার মাধ্যমে মন্টু মিস্টার সিংকে এক প্রকার চ্যালেঞ্জই করে বসে। তো তাদের কথার মাঝখানেই তখন নীলু চলে আসে আর সে মিস্টার সিং এর বাইকে করে তার সাথে চলে যায়। আর এই ব্যাপারটা মন্টু দাঁড়িয়ে থেকে দেখতে থাকে। তো এর পরের দিন মিস্টার সিং এসে তার দলের স্টুডেন্টদেরকে বাছাই করতে থাকে। সে সবচেয়ে স্ট্রং স্টুডেন্টদেরকে নিয়ে নেয় যারা খেলাধুলায় অনেক বেশি আগ্রহী। এরপর সে যখন বাবলুকে সিলেক্ট করতে যাবে তখন সে মন্টুকে বলে, ও বাবলু তো আপনার টিমে খেলবে তাই না? তখন মন্টু এসে বলে, না না, আপনার যদি তাকে কাবিল মনে হয় তাহলে অবশ্যই আপনি তাকে আপনার টিমে খেলাবেন, এতে আমার কোনোই সমস্যা নেই। যাই হোক, তো এরপর মিস্টার সিং সব ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে নেয়। তো এখন মন্টুর আর কি করার, তাই সে ক্লাসে গিয়ে তার টিমের প্লেয়ার বাছাই করতে থাকে। আর সে অনেকজনকে বাছাই করে নিয়েও আসে, কিন্তু সে এমন বাচ্চাদেরকে সিলেক্ট করে যাদের স্পোর্টসের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই নেই। তো সে বলতে থাকে, তোমাদের মধ্যে 3টা ভাগ হবে, 3টা খেলার জন্য। তখন তার মধ্যে থেকে একটা বাচ্চা বলতে থাকে, স্যার আমি তো অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাই। তখন মন্টু বলে, অলিম্পিয়াড না বাবা, অলিম্পিক্স হয়। তখন ওই বাচ্চাটা বলে, না স্যার, আমি অলিম্পিয়াডের কথাই বলছি, ওখানে ম্যাথের কম্পিটিশন হয় আর আমি সেখানেই যেতে চাই। তখন শুক্লাজি আর মন্টু মিলে তাদেরকে চুপ করায়। তো এর পরদিন দেখা যায় মন্টু বাবলু আর আরো কয়েকজন স্টুডেন্টের কাছে আসে আর তাদেরকে বলতে থাকে, তোরা কেমন, হ্যাঁ এতদিন আমার সাথে থেকে এখন মিস্টার সিং এর টিমের হয়ে খেলবি? তখন ওই স্টুডেন্টরা বলতে থাকে, আমরা কি করব, উনিই তো আমাদেরকে নিলেন। তখন মন্টু বলে, তোরা কিছু বলতে পারলি না যে তোরা আমার সাথে খেলবি? তো এরকমই বিভিন্ন ভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সে প্রিন্সিপালের রুমে নিয়ে আসে, যাতে তারা প্রিন্সিপালকে বলে যে তারা মন্টু স্যারের টিমে খেলবে। কারণ মন্টু বুঝতে পারছিল তার কাছে যে স্টুডেন্টরা আছে তারা একদমই দুর্বল, সেজন্যই সে এদেরকে ভুলিয়ে ভালিয়ে প্রিন্সিপালের রুমে নিয়ে আসে। কিন্তু এসেই দেখে ওখানে নীলুও বসে আছে, তাই সে আবারও পল্টি খেয়ে যায়। সে ম্যাডামকে বলতে থাকে, ম্যাডাম দেখুন তো, এরা জোর করছে আমার টিমে আসার জন্য, কিন্তু আমি বলেছি যে না, তোমরা মিস্টার সিং এর টিমেই খেলবে, এখন দয়া করে আপনিও এদেরকে বোঝান। তখন প্রিন্সিপালও বলে, তোমরা মিস্টার সিং এর টিমেই খেলবে। তো যাই হোক, এসব বলে টলে মন্টু ওখান থেকে বের হয়ে যায়, কিন্তু নীলু তো ঠিকই তার ব্যাপারটা বুঝতে পারে। তো এরপর দেখা যায় মন্টু আর মিস্টার সিং দুজনেই তাদের টিমকে প্র্যাকটিস করাতে থাকে, কিন্তু মন্টুর টিমকে কোনোভাবেই স্ট্রং বানানো যাচ্ছিল না, তাই সে একদমই ভেঙে পড়ে। তখন নীলু আসে তার কাছে আর বলতে থাকে, কি তোমার দ্বারা হচ্ছে না? তখন মন্টু বলে, তুমি বোধহয় ভুল অ্যাড্রেসে চলে এসেছো, যাও তোমার সিং স্যার ওদিকে প্র্যাকটিস করাচ্ছে, ওদিকেই যাও। তখন নীলু বলে, শোনো, আজকে ঠিক 4টার সময় ইনস্টিটিউটের বাইরে দেখা করবে। তখন মন্টু বলে, কেন, তোমার সিং স্যারের বাইক কি নষ্ট হয়ে গেছে? তো নীলু তাকে কিছুই বলে না, শুধু বলে ঠিক সময় চলে এসো। মন্টু বলে, যেতে পারবো না, কিন্তু সে ঠিকই 4টার সময় জায়গা মতো গিয়ে পৌঁছায়। তখন সে নীলুকে দেখে সে বাচ্চাদেরকে পিটি করাচ্ছে, এটা দেখে সে অবাক হয়। তখন নীলু তাকে বোঝায় যে আমি একজন টিচার আর তুমিও একজন টিচার, একজন টিচার চাইলে একটা বাচ্চাকে দিয়ে যে কোনো কিছু করাতে পারে। যে 90 পাওয়ার মতো স্টুডেন্ট তাকে দিয়ে 100 পাওয়ানো কোনো ব্যাপারই না, কিন্তু যে 10 পাওয়ার মতো স্টুডেন্ট তাকে যদি 40ও পাওয়ানো যায় সেটাও অনেক বড় ব্যাপার। একজন ভালো টিচার তো গাধাকেও সবকিছু শিখিয়ে দিতে পারে। তো নীলুর এসব ইন্সপিরেশনাল কথাবার্তা শুনে মন্টুর মনে অনেক সাহস আসে। তো সে পরের দিন তার স্টুডেন্টদের কাছে যায় আর তাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের কি খিদে পেয়েছে? স্টুডেন্টরা বলে, হ্যাঁ স্যার খিদে পেয়েছে। তখন মন্টু বলতে থাকে, পেয়ারা খেতে চাও? তাহলে চলো পেয়ারা বাগানে যাই, ওখান থেকেই পেয়ারা ছিঁড়ে খাবে। তো তার কথা মতো সবাই পেয়ারা বাগানে ঢুকে পড়ে। আর তখন মন্টু ইচ্ছা করেই পেয়ারা বাগানের ওনারকে কল করে আর তাদেরকে বলে সেই বাগানে কুকুর ছেড়ে দেয়। আর এই কুকুরদেরকে দেখে সব স্টুডেন্টরা ভয়ে পালাতে থাকে আর তারা এক দৌড়ে সেই বাগান থেকে বাইরে বের হয়ে যায়। আর এটা দেখে মন্টু বুঝে যায় যে এভাবেই এদেরকে ট্রেনিং করাতে হবে। আসলে তার মাও বলেছিল যে বাচ্চাদেরকে হ্যান্ডেল করা এতটাও সহজ না, বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে গেলে অন্যভাবে চিন্তা করতে হয়। মন্টুও তার মার কথা এবং নীলুর কথা কাজে লাগিয়ে একটু অন্যভাবেই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে। আর এই সব দেখে নীলুও অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর সে মন্টুর টিমে মেয়েদেরকেও ঢুকিয়ে দেয় আর এরপর থেকেই তাদের বিভিন্নভাবে ট্রেনিং হতে থাকে। মন্টু বলে,
চিকেন কে কে খাবে। তো তারা হাত উঠালে মন্টু তাদেরকে বলে ঠিক আছে, আগে চিকেন ধরে আনো, তারপর তোমাদের খেতে দিব। এরপর বাচ্চাদের দিয়ে সে রুটিও বানায়, তারপর আখের রসও বের করায়। এই সব কিছু করতে করতে বাচ্চারা বেশ স্ট্রং হয়ে যায়। এইভাবেই ধীরে ধীরে তাদের ট্রেনিং চলতে থাকে। তো একদিন যখন কাবাডি খেলা হচ্ছিল তখনই বাচ্চাদের গার্ডিয়ানরা সবাই চলে আসে আর বলতে থাকে পড়াশোনা বাদ দিয়ে এসব খেলাধুলার কোনোই দরকার নেই, আপনাদের জন্য আমাদের বাচ্চার পড়াশোনায় এফেক্ট পড়ছে। তখন তারা বলতে থাকে এই খেলাধুলাটাও তো ইম্পর্টেন্ট, কিন্তু বাচ্চাদের বাবা মা এটা মানতে একদমই নারাজ। তারা বলতে থাকে এর আগের বার বাচ্চারা অনেক ভালো করেছিল, কিন্তু এবার তো ক্লাস বাদ দিয়ে খেলাধুলা করা হচ্ছে, এতে তাদের নাম্বার আরো কমে যাচ্ছে। আর তার উপর আমাদের মিথ্যা কথা বলে বাচ্চাদেরকে মাঠে এনে খেলাধুলা করানো, এগুলো কেমন কথা? এই সব কিছু তারা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে থাকে। আর তারা বলতে থাকে যদি ক্রিকেটও খেলাতেন তাহলেও বুঝতাম, এসব বাস্কেটবল কাবাডি এগুলো খেলে কি হবে, তাই এখন থেকে এগুলো বাদ, বাচ্চারা শুধু পড়াশোনাই করবে, আর না হলে আমরা এই স্কুলই চেঞ্জ করে দিব। তখন ওখানে একটা বাচ্চা বলে আমাদের এই টুর্নামেন্টটা তো শেষ করতে দিন। তখন ওই বাচ্চার মা তাকে ধমক দেয় আর বলে চুপ করো, এসব খেলাধুলা আর হবে না। তখন নীলু তাদেরকে বলতে থাকে দেখুন আর মাত্র 2টা দিনেরই তো ব্যাপার, ওদেরকে ছেড়ে দিন না। তখন সেখানের একজন গার্জিয়ান বলে দেখুন আমরা সবই বুঝতে পারছি এগুলো কেন করা হচ্ছে। তারপর সে মন্টুকে টার্গেট করে বলে আপনি আপনার চাকরি বাঁচানোর জন্যই বাচ্চাদের দিয়ে এইসব করাচ্ছেন, শুধুমাত্র নিজের স্বার্থটাই দেখছেন, বাচ্চাদের ভবিষ্যৎ না। এইসব বলে তারা তাদের বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। তখন শুক্লাজি, নীলু আর মন্টু এই 3জন হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা কি করবে এখন সেটাই বুঝতে পারে না। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে রাতের বেলার দৃশ্য দেখানো হয় যেখানে মন্টু আর নীলু বসে কথা বলছিল। তারা দুজনই অনেক বেশি আপসেট। তো এর মধ্যেই দেখা যায় মন্টুর বাবা আবারও মদের বোতল নিয়ে তাদের মাঝখানে চলে এসেছে। তো এরপর সে তাদের কাছে বসে আর মদের বোতল খুলতে খুলতে তাদেরকে বলতে থাকে মন্টুর দাদা অনেক বড় একজন উকিল ছিলেন, তো আমি যখন তার সাথে বসা শুরু করলাম তখন তো আমার অবস্থাই খারাপ হয়ে যায়। তার কাছে বিভিন্ন ধরনের কেস আসতো, এর মধ্যে কিছু আসামি ছিল যারা সত্যি সত্যিই গিল্টি, আবার কিছু ছিল যাদের কোনো দোষই ছিল না। তো এরকমই একদিন একটা কেস আসে, মার্ডার কেস। তো আসামিকে দেখে মন্টুর দাদা অর্থাৎ আমার বাবা আমাকে জিজ্ঞেস করে তোর এই লোককে দেখে কি মনে হয়, ও কি আসলেই গিল্টি নাকি সে নির্দোষ? তখন মন্টুর বাবা বলে আমি তো ওই লোককে দেখেই বুঝে গিয়েছি যে এই লোকই খুন করেছে। আর এরপর আমি আমার বাবাকে এটাও বলেছিলাম যে বাবা এর কেস নিও না, তুমি নিশ্চিত হেরে যাবে, কারণ ওর দোষ প্রমাণিত হবে। তখন আমার বাবা ওখানে উপস্থিত সবাইকে বাইরে বের করে আর আমাকে বলতে থাকে দেখো বাবা আমরা উকিল আর আমাদের কাজ হচ্ছে মক্কেলের জন্য লড়া, কে সঠিক কে ভুল সেটা বিচার করার দায়িত্ব আমাদের না, প্রত্যেকেরই হক থাকে নিজের জন্য লড়াই করা, আর আমরা তাদের হয়ে লড়ি। আর এমন হার জিত তো লেগেই থাকে, কিন্তু লড়াই করার আগেই হার মেনে নিলে চলবে না, লড়াই করে যেতে হবে। তো এরপর মন্টুর বাবা হাসতে থাকে আর বলতে থাকে এরপর কি হয়েছিল জানো, আমার বাবা কেস জিতে গিয়েছিল, কারোরই বিশ্বাস হচ্ছিল না যে এটা কিভাবে হলো, কিন্তু সে জিতে গিয়েছিল। তো এইসব বলেই সে মন্টুকে উৎসাহ দেয় আর বলে যে লড়াইয়ে নেমেছ এর শেষ দেখে ছাড়বে, হার হোক বা জিত হোক তোমাকে লড়তেই হবে। আর তখন নীলুও বলে অবশ্যই আমরা লড়বো। তখন মন্টু বলতে থাকে বাচ্চাদেরকে তো তাদের বাবা মা আসতেই দিবে না, তাহলে কিভাবে লড়বো? তখন নীলু তাকে উৎসাহ দেয় আর বলে বাচ্চা কেন, বাচ্চার বাপ মাও চলে আসবে, আমি আছি তো, দেখো কি করি। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই যেখানে নীলু আর মন্টুর বাবা দুজনে মিলে প্রথমে পিঙ্কিদের বাড়িতে যায়। তো পিঙ্কি তখন তার মার সাথে নীলুর পরিচয় করিয়ে দেয়, সে বলে ইনি আমাদের কম্পিউটার টিচার। তো তখন তাদেরকে খুব ভালোভাবেই বসতে দেওয়া হয়। তবে যখনই নীলু সেই কম্পিটিশনের কথা তোলে সেই সময় পিঙ্কির বাবার ব্যবহারই পাল্টে যায়, কারণ সে পিঙ্কিকে যাই হয়ে যাক না কেন এই কম্পিটিশনে যেতে দিবে না। তখন নীলু বলতে থাকে আপনি তো দাঙ্গাল দেখেছেন তাই না, সেখানে 2 ধরনের বাবা ছিল, একজন বাবা যে তার মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছিল, আর একজন বাবা তার মেয়েকে এতটাই কাবিল বানিয়েছিল যে সে দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে এসেছিল। এখন আপনি ঠিক করুন আপনি কেমন বাবা হতে চান। তো পিঙ্কির বাবা কিছু বলতেই যাবে তার আগেই নীলু আরো বলতে থাকে আমাদের স্কুল থেকে আমি 2 জনকে কম্পিউটার কোর্সের জন্য স্কলারশিপ দিতে চাই, এখন আপনি যদি চান তাহলে সেখানে আমি পিঙ্কির নাম দিয়ে দিতে পারি, এখন আপনি ডিসাইড করুন আপনি কি করবেন। আর সব শেষে মন্টুর বাবা একটি দলিল বের করে আর বলতে থাকে আপনার দোকান যেখানে রয়েছে সেই জায়গাটা নিয়ে একটু ঝামেলা আছে, এখন আপনি বুঝুন আপনি কি করবেন। তো এই সব কিছু বলে আসলে তারা পিঙ্কির বাবাকে কনভিন্স করার চেষ্টা করছিল, আর পিঙ্কির বাবার তো এখন আর কিছু বলারই থাকে না, কারণ তারা পিঙ্কির বাবাকে এতটাই ভয় দেখিয়েছে
যাচ্ছে যে পিঙ্কির বাবা যদি পিঙ্কিকে কম্পিটিশনে না পাঠায় তাহলে তার দোকানটাই জব্দ হয়ে যেতে পারে, তাই সে আর কিচ্ছু বলতে পারে না। আর নীলু তাকে বলে আগামীকাল সকাল 7টায় পিঙ্কিকে পাঠিয়ে দিবেন। এই বলে তারা চলে আসে। এরপর তারা আর একটা স্টুডেন্টের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা এত কিছু না বলে সরাসরি বলে, আপনি কি চান আপনার ছেলে ফেল করুক? আপনার ছেলে যদি অনেক ভালো করেও লিখে আসে তবুও আমি তাকে ফেল করিয়ে দিব। এখন আপনি ডিসিশন নিন, আপনি তাকে কম্পিটিশনে পাঠাবেন নাকি পাঠাবেন না। এইসব বলে ভয় দেখিয়ে সেখান থেকেও তারা চলে আসে। এরপর একে একে তারা কয়েকজন স্টুডেন্টের বাসায় যায়। সবার বাসায় গিয়েই তারা এমন করেই সব গার্জিয়ানকে বুঝাতে থাকে, কারণ তাদের সোজা কথায় কোনো গার্জিয়ানই কথা শুনছিল না, তাই তাদেরকে শেষমেশ এই পথ বেছে নিতে হয়। এরপর চলে আসে কম্পিটিশনের দিন। দেখা যায় পুরো স্কুল মাঠ সাজানো হয়ে গেছে। মন্টুর তো ধারণা ছিল হয়তো কেউই আসবে না, কিন্তু নীলু আর মন্টুর বাবার এই তেড়া বুদ্ধি শেষমেশ কাজে দেয়। তার টিমের সব স্টুডেন্টরা চলে আসে। মন্টুর বাবা নিজেই তাদের সবাইকে বাসে করে নিয়ে আসে। আর তাদের সবাইকে মাঠে দেখে মন্টু তাদেরকে জড়িয়ে ধরে আর সে অনেক খুশি হয়। এরপর দেখা যায় তারা সবাই দৌড় দিয়ে বাস্কেটবলের কোর্টে চলে আসে। আর তাদেরকে আসতে দেখে মিস্টার সিং টিটকারি করে হাসে আর তার টিমের বাচ্চাদেরকে বলে, শোনো, এদেরকে শুধু হারানো যাবে না, এদেরকে এমন ভাবে হারাতে হবে তারা যেন দ্বিতীয়বার এই ময়দানে আসার সাহসও না করে। তো এই ব্যাপারটা নীলুও খেয়াল করে, একজন টিচার কিভাবে বাচ্চাদেরকে এরকম কথা বলতে পারে। যাই হোক, তো তারা মিস্টার সিং এর কথায় পাত্তা দেয় না। তখন মন্টুর দলের পিঙ্কি মন্টুকে জিজ্ঞেস করে, স্যার আপনি আমাদের কিছু বলবেন না? তখন মন্টু বলে, কি বলবো, আমার ভাষণে কিছুই হবে না, তোমরা তো অনেক ভালো পারো, নিজেদের মতো খেলো, দেখবে জিত ছিনিয়ে আনতে পারবে। এটাই না হলো একজন ভালো টিচারের কথা। এভাবেই তো বাচ্চাদেরকে মোটিভেট করতে হয়। তো এরপরই শুরু হয়ে যায় তাদের বাস্কেটবল খেলা। প্রথম দিকে মিস্টার সিং এর টিম অনেক ভালো খেলছিল। মন্টুর টিম তখনও অতটা ভালো করে খেলতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরই পিঙ্কি তার জাদু দেখাতে শুরু করে। সে অনেক ভালো খেলছিল। এভাবে খেলতে খেলতেই একসময় দেখা যায় মন্টু আর মিস্টার সিং এর টিম সেম স্কোর করেছে। তখনই মিস্টার সিং ব্রেক চায়, আর এই সময় মন্টু আর মিস্টার সিং তাদের যার যার টিমকে মোটিভেশনাল কথাবার্তা বলে যাতে তারা আরো ভালো খেলতে পারে। এরপর তারা আবারও খেলা শুরু করে। মন্টুর টিম এত ভালো খেলছিল যে মন্টুর বাবা এক্সাইটমেন্টের চোটে তার পাশে বসে থাকা নীলুর মাকেই জড়িয়ে ধরে। আর এইটা দেখে মন্টুর মা তাকে চোখ রাঙানি দেয়, আর সেও তখন নিজেকে দ্রুত সামলে নেয়। এরপর দেখা যায় দুই টিমকে ভালো রকম টক্কর দিচ্ছে। তো এভাবে খেলতে খেলতেই হঠাৎ করেই পিঙ্কি ইনজিউর্ড হয়ে যায়, আর মন্টু দ্রুত গিয়ে পিঙ্কিকে সেখান থেকে নিয়ে আসে। এরপর থেকেই মন্টুর টিম দুর্বল হয়ে পড়ে। তবে তারা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল ভালো খেলার, আর তারা খেলতেও থাকে, কিন্তু শেষমেশ মন্টুর টিম মিস্টার সিং এর টিমের কাছে 8 পয়েন্টে হেরে যায়। তখন সেখানে সবারই মন খারাপ হয়ে যায়। তো মন্টুর দলের সবাই যখন ফিরে আসছিল তখন তার দলের একটি মেয়ে কান্না করতে থাকে। তো মন্টু বলে, এটা কোনো ব্যাপার না, তোমরা অনেক ভালো খেলেছো। এইভাবে তাদের মোটিভেট করে। আর অন্যদিকে মিস্টার সিং তার টিমের বাচ্চাদেরকে আনন্দ করতে দেখে তাদেরকে বলে, এত খুশি হওয়ার কি আছে, 80 স্কোরে হারানোর কথা ছিল, সেখানে মাত্র 8 রানে হারাতে পেরেছ। এরপরে আরো 2টো গেম আছে, সেগুলোতে অনেক ভালো করে খেলতে হবে, বুঝেছো? তখন ওদিকে পিঙ্কি মন্টুকে বলতে থাকে, স্যার আমাদের জন্য আপনিও হেরে গেলেন। তখন মন্টু বলে, আরে 80 পয়েন্টে জেতার মতো টিমকে তোমরা মাত্র 8 পয়েন্টে হারিয়েছ, এটা তো অনেক বেশি কিছু। তোমরা অনেক ভালো খেলেছো, আর আমি জানি তোমরা সামনেও ভালো করবে। তো এরপর শুরু হয় তাদের দ্বিতীয় গেম, দৌড় প্রতিযোগিতা। তো এখানে কে কে দৌড়াবে সেটা সিলেক্ট করে দেয় মন্টু, আর সবার লাস্টে দৌড়াতে বলে চশমা পরা এক বাচ্চাকে। তখন নীলু তাকে বলে, কি করছো, ওকে সবার আগে দাও, লাস্টে প্রেশার বেশি থাকবে না। তখন মন্টু শুধু তার দিকে তাকিয়ে হাসে, আর কিছুই বলে না। সে এমনটা কেন করলো সেটা আমরা সামনেই দেখতে পারবো। ওদিকে এই খেলা দেখতেও সবাই মাঠে চলে এসেছিল। তখন মন্টুর বাবা নীলুর মা বাবার কাছে মাফ চায়, কারণ তখন সে এক্সাইটেড হয়ে নীলুর মাকে জড়িয়ে ধরেছিল। এতে সে খুবই লজ্জাবোধ করছে। যাই হোক, তো এদিকে সব প্লেয়াররা মাঠে নেমে যায়। শুরু হয় তাদের দৌড় প্রতিযোগিতা। তো এখানেও দেখা যায় প্রথম যেই 2 জন দৌড়াতে থাকে তাদের সাথে মন্টুর টিমের প্লেয়াররা পেরে উঠছিল না। আর দৌড়াতে দৌড়াতে সব শেষে পালা আসে সেই চশমা পরা বাচ্চাটার। সে তো এমনিতেই আতঙ্কিত ছিল, আর সবার শেষে ছিল তার পালা। তো এইবার মন্টু তার বুদ্ধি খাটায়। সে কাউকে কল করে কয়েকটা কুকুর নিয়ে আসে, আর তারা মাইকের সামনে যেয়ে চিল্লানো শুরু করে। আর এই সাউন্ড পেয়ে ওই চশমা পরা ছেলেটার তো ভয়েই আত্মা শুকিয়ে যায়। মন্টু এটা এই জন্যই করেছিল কারণ ওই ছেলেটার কুকুরে অনেক বেশি ভয়, আর এই ভয়ে সে এত জোরে দৌড়ায় যে এই রাউন্ডে সে ফার্স্ট হয়ে যায়। আর এভাবেই মন্টুরা তাদের দ্বিতীয় গেম জিতে যায়।
এতে মন্টুরা সবাই অনেক খুশি ছিল, তবে মিস্টার সিং এর মুখটা কালো হয়ে যায়। তো ওই দিনের মতো খেলা ওখানেই শেষ হয়, আর এর পর দিন শুরু হবে কাবাডি খেলা। তার জন্য সব বাচ্চাদেরকে দেখা যায় প্রস্তুতি নিতে। সকালবেলা সবাই মাঠে জড়ো হয়। এরপর শুরু হয় এই কম্পিটিশনের শেষ খেলা। সবাই অনেক দম নিয়ে কাবাডি খেলছিল। তো দেখা যায় পিঙ্কি এই খেলার মধ্যে নেই, কারণ সে তো গতকালই ইনজিউর্ড হয়েছিল। তো দুই দলই অনেক ভালো খেলে, কিন্তু খেলতে খেলতেই দেখা যায় মন্টুর দলে কাবাডি খেলায় সবচেয়ে বেস্ট যেই প্লেয়ার সেও ইনজিউর্ড হয়ে যায়। তখন নীলু তাকে জিজ্ঞেস করে, এই বেস্ট প্লেয়ারকে রিপ্লেস করে আমরা কাকে আনবো? তখন মন্টুর চোখ পড়ে পিঙ্কির দিকে। সে পিঙ্কিকে বলে, পিঙ্কি তুমি খেলবে যাও। তখন সবাই অবাক হয়ে যায়, আর সবাই বলতে থাকে, পিঙ্কি তো ইনজিউর্ড ছিল, ও কিভাবে খেলতে পারে? কিন্তু পিঙ্কি তো আগে থেকেই খেলতে প্রস্তুত, তাই সে তার স্যারের এক কথাতেই মাঠে নেমে যায়। এরপর খেলতে খেলতে দেখা যায় মিস্টার সিং এর টিম এতই ভালো খেলে যে তারা মন্টুর টিমের সবাইকে আউট করে দেয়, শুধুমাত্র পিঙ্কি বাদে। তো এখন সবাই টেনশনে পড়ে যায় যে পিঙ্কি একা কিভাবে তাদের সাথে খেলবে। আর তখন স্কোর বোর্ডে দেখা যায় মন্টুদের দলের স্কোর 32 আর মিস্টার সিং এর দলের স্কোর 40। তো তখন মিস্টার সিং হাসতে হাসতে মন্টুর কাছে আসে আর বলে, কি স্যার, এখনো কি খেলাতে চান, নাকি এই ফর্মালিটিজ শেষ করবেন? তখন মন্টু শুধু পিঙ্কির দিকে তাকায়, আর পিঙ্কি মাথা নাড়িয়ে এটা বোঝায় যে সে খেলতে চায়। তখন মন্টু হাসে আর মিস্টার সিংকে বলে, খেলা এখনো শেষ হয়নি স্যার। তো এরপরে খেলা আবারও শুরু হয়, আর এবার পিঙ্কি একদমই একা, কিন্তু সে একদম জোশের সাথে তাদের সবাইকে হারিয়ে একাই মন্টুর টিমকে জিতিয়ে দেয়। আর এটা দেখে তো মন্টু খুশিতে কান্নাই করে দেয়। আর এই জিতের মাধ্যমে মিস্টার সিং এর মুখ একেবারেই বন্ধ হয়ে যায়, আর মন্টুরা সবাই অনেক বেশি খুশি ছিল। মন্টু তাই তার টিমের সবাইকে জড়িয়ে ধরে তার এই খুশি সেলিব্রেট করে। আর ওদিকে দেখা যায় পিঙ্কির বাবা মাও অনেক খুশি। যারা পিঙ্কিকে খেলতেই দিতে আসতে যাচ্ছিল না, তারাও আজকে তার জয়ে অনেক খুশি হয়েছে। তো এরপর সব খেলা শেষে শুক্লাজি আর প্রিন্সিপাল মাঠে আসে। তো শুক্লাজি মিস্টার সিংকে কিছু কথা বলার জন্য মাঠে ডাকে। মিস্টার সিং এসে বলে, এই খেলা শুরু হওয়ার আগে আমি ভেবেছিলাম আমাদের এই কম্পিটিশনটা হয়তো এমন একটা দলের সাথে হতে যাচ্ছে যাকে আমরা সহজেই হারাতে পারবো, কিন্তু না, আমি ভুল ছিলাম। এমন একটা দুর্বল টিমকে এত যোগ্য করে তোলা এতটাও সহজ কাজ নয়। আর এই অসাধ্য কাজটাই করে দেখিয়েছে আমাদের মাহেন্দ্র স্যার, অর্থাৎ মন্টু। তাই সে মন্টুকে কংগ্রাচুলেশনস জানায় আর বলে, আপনি এই ভিক্টরি ডিজার্ভ করেন। তো এরপর সে মন্টুকে বলে, আপনিও আসুন, আপনিও দুটো কথা বলে যান। তখন মন্টুও মাঠে আসে, আর সে সবাইকে বলতে থাকে, আমরা তো চাই আমাদের ছেলে মেয়ে সচিন টেন্ডুলকার, সায়না নেওয়াল, বিরাট কোহলি হোক, কিন্তু বিরাট সচিনদের মা বাবার মতো আমরা হতে চাই না। বাচ্চাদের ভবিষ্যতে বড় খেলোয়াড় বানানোর পেছনে তাদের মা বাবা আর পিটি টিচারের অনেক বড় দায়িত্ব পালন করতে হয়, কিন্তু সেই দায়িত্ব আমরা নিতে চাই না, কারণ আমরা চাই আমাদের ছেলে মেয়েরা সব সময় শুধু পড়ালেখাই করুক, বই নিয়ে থাকুক। তাই আপনারা যদি আপনাদের ছেলে মেয়েকে খেলোয়াড় বানাতে চান, তাহলে তাদেরকে আটকে না রেখে তাদেরকে সাপোর্ট করুন। তো এরপর সে নীলুকেও ধন্যবাদ জানায় যে তার জন্য সেই দায়িত্বটা বুঝতে পেরেছে। আর সে মিস্টার সিংকেও তার সাথে কাজ করার জন্য অনুরোধ করে, কারণ সিং স্যার অনেক ভালো কোচ এবং তার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। মিস্টার সিংও তখন রাজি হয়ে যায়। আর মন্টুর ভাষণ শুনে সে বলে যে, ভাই, আপনি ভোটে দাঁড়িয়ে যান, শিওর জিতবেন। তখন শুক্লা স্যারও এসে বলে, সিং সাহেব কিন্তু ঠিক কথাই বলেছে। তো এরপর সবাই হাসে। এরপর মন্টুর টিমের একটা বাচ্চা বলে, স্যার, আমাদের দিয়ে এত খাটালেন, এখন একটা পার্টি তো অবশ্যই দেওয়া উচিত। তখন মন্টু বলে, পার্টি তো অবশ্যই দিব, কিন্তু একটা ম্যাচ এখনো বাকি আছে। তো এই বলে সে নীলুর দিকে তাকায়, অর্থাৎ এই কথার মাধ্যমে সে নীলুকে বিয়ের জন্য ইনডিরেক্টলি প্রপোজই করে দেয়। তখন নীলুও লজ্জা পেয়ে যায়। আর এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই এই গল্পটি শেষ হয়। তো এই সুন্দর ইন্সপায়ারিং গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।